নতুন চ্যাপ্টার পড়াচ্ছি। কেন্দ্রীয় আইনসভার রাজ্য বিষয়ক কার্যপদ্ধতি, নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক, মানে ওই ক্যাগ প্যাক এইসব সম্পর্কে বলা। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে ক্যাগের কত নম্বরে আছে? 148 নম্বর ধারায়। ক্যাগ কত নম্বরে? 148 নম্বর ধারায় ক্যাগ। 151 ধারা রাষ্ট্রপতি মনোনীত করেন। ক্যাগকে কে মনোনীত করে? রাষ্ট্রপতি। ধারা 148। কার্যকালের মেয়াদ কত? 6 বছর এবং বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে পূর্ণ হবে সেটি। তারপর তিনি হলেন জনসাধারণের তহবিলের অভিভাবক। হি ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। জনসাধারণের তহবিলের অভিভাবককে ক্যাগ। তারপরে ক্যাগ জনসাধারণের টাকার কাস্টোডিয়ান অ্যান্ড ট্রাস্টি হিসাবে কাজ করেন। ক্যাগ জনসাধারণের টাকার কাস্টোডিয়ান এবং ট্রাস্টি হিসাবে কাজ করেন। কত নম্বর ধারা? 149 ধারা। কার্যাবলী: তিনি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের হিসেবপত্র প্রস্তুত করেন। তিনি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের হিসেবপত্র প্রস্তুত করেন, সেই হিসেবপত্র পরীক্ষা করেন আর রাজ্য সরকারের হিসাবপত্র তৈরি করবেন এবং সেটা পরীক্ষা করবেন। তারপরে প্রথম ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রক এবং দ্বিতীয় ক্ষেত্রে মহাগণনা পরীক্ষক হিসাবে দায়িত্ব সম্পাদন করেন। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি? প্রথমটার ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রক এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কি? তিনি মহাগণনা পরীক্ষক হিসাবে দায়িত্ব সম্পাদন করেন। সুতরাং তিনি সরকারি আয়ের হিসেব রক্ষক এবং ব্যয় নিয়ন্ত্রক হিসাবে কাজ করেন। সুতরাং তিনি সরকারি আয়ের হিসেব রক্ষক করবেন এবং ব্যয় নিয়ন্ত্রণ, সরকার কোন খাতে কত টাকা ব্যয় করবে সেটা হিসাব করবে। ক্যাগ ভারত সরকারের আয় ব্যয়ের ওপর সতর্ক প্রহরী হিসাবে কাজ করে। ভারত সরকারের আয় ব্যয় এর ওপর কে প্রহরী হিসেবে কাজ করবে? ক্যাগ। তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা যায় সেই পদ্ধতিতে ক্যাগকে পদচ্যুত করা যায়। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেভাবে পদচ্যুত করা যাবে ঠিক সেইভাবে ক্যাগকেও পদচ্যুত করা যাবে। ক্যাগ মনোনীত হওয়ার পর প্রশাসনিক অভিজ্ঞতা ও হিসেব সম্পর্কিত জ্ঞান, এই দুটি প্রধান বিবেচ্য বিষয়। ক্যাগ মনোনীত হওয়ার সময় তাহলে কোন কোন দুটো জিনিস দেখা হয়? প্রশাসনিক অভিজ্ঞতা এবং হিসেব সম্পর্কিত জ্ঞান। কনসোলিডেটেড ফান্ড কতই আছে? আর্টিকেল 266। কনসোলিডেটেড ফান্ড কতই? আর্টিকেল 266। এর বাংলা কি? সঞ্চিত তহবিল। এর বাংলা সঞ্চিত তহবিল। দেখো, রাষ্ট্রপতির বেতন ভাতা, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকারের বেতন ভাতা। তাহলে কার কার বেতন ভাতা হলো? রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার। তারপরে রাজ্যসভার সভাপতি ও সহসভাপতির বেতন ভাতা, রাজ্যসভার সভাপতি আর সহসভাপতি, ঠিক। তারপরে সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা। তারপরে ক্যাগের বেতন ভাতা, সরকারি ঋণজনিত ব্যয়, কেমন? ইউপিএসসির জন্য সঞ্চিত তহবিল অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড থেকে প্রদান করা হয়। তাহলে ইউপিএসসির জন্য ব্যয় কোথা থেকে করা হয়? কনসোলিডেটেড ফান্ড। আর কি? সরকারি ঋণজনিত ব্যয় হয় কনসোলিডেটেড ফান্ড থেকে। ক্যাগের বেতন ভাতা, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা। আচ্ছা, রাজ্যসভার সভাপতি আর সহসভাপতির বেতন ভাতা, রাষ্ট্রপতির বেতন ভাতা, আর লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকারের বেতন ভাতা। এগুলো কোথা থেকে দেয়া হয়? কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়, যেটাকে আমরা বাংলায় কি বলি? সঞ্চিত তহবিল। কেমন? তারপরে সংবিধানের 266 নম্বর ধারায় সঞ্চিত তহবিল সম্পর্কে বলা আছে। তাহলে কনসোলিডেটেড ফান্ড কত নম্বরে আছে? 266 নম্বর ধারায়। ক্যাগ কতই দেখলাম? 148-এ। কেমন? তারপরে ক্যাগ জনসাধারণের টাকার ট্রাস্টি হিসেবে কাজ করেন, এটা কতই? 149-এ, ঠিক। তারপরে চলে আসছি কন্টিনজেন্সি ফান্ড, অর্থাৎ আকস্মিক তহবিল। হঠাৎ দরকারে যেগুলো হয় সেগুলো হচ্ছে আকস্মিক তহবিল। ওটা কত? আর্টিকেল 267। সঞ্চিত তহবিল 266 আর কন্টিনজেন্সি ফান্ড বা আকস্মিক তহবিল কত? 267।
1950 সালে আকস্মিক তহবিল চালু হয়। 1950 সালে আকস্মিক তহবিলটা প্রথম চালু হয়। এতে সর্বোচ্চ 500 কোটি টাকা পর্যন্ত থাকে। তাহলে আকস্মিক তহবিল প্রথম কবে চালু হয়েছে? 1950 সালে। এতে কত টাকা থাকতে পারে? সর্বোচ্চ 500 কোটি টাকা থাকতে পারে। এটার দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। ঠিক। কেন্দ্রীয় অর্থ সচিব রাষ্ট্রপতির পক্ষে এটির পরিচালনা করেন। তাহলে কেন্দ্রীয় অর্থ সচিব এটা পরিচালনা করতে পারবে রাষ্ট্রপতির মতানুসারে, রাষ্ট্রপতির পক্ষে এটি পরিচালনা করেন। তারপরে প্রতিটি রাজ্যের নিজস্ব সঞ্চিত তহবিল এবং আকস্মিক তহবিল থাকে। তাহলে প্রতিটি রাজ্যের নিজস্ব তহবিল থাকবে, সঞ্চিত এবং আকস্মিক দুটোই। তারপরে ডিফারেন্ট কমিটিস, কি কি কমিটি হয়েছিল সেই কমিটিগুলো বা এখনও রয়েছে সেই কমিটিগুলো সম্পর্কে আমরা এখন পড়ব। কি কি কমিটি? মোট কমিটির সংখ্যা কত? 17টি। মোট কমিটি 17টা। তারপর আনুমানিক ব্যয় কমিটি, এটাকে কি বলছে? এস্টিমেটস কমিটি। আনুমানিক ব্যয় মানে কি ব্যয় কত হতে পারে তার একটা আর হিসেব লাগাবে। এর সদস্য সংখ্যা কত? 30 জন। সদস্য সংখ্যা 30 জন। এটা স্থায়ী কমিটি। তারপরে সকলে লোকসভার সদস্য। তাহলে এস্টিমেট কমিটির প্রত্যেকেই হলো লোকসভার সদস্য। কেমন? সভাপতি সহ সদস্যদের নিয়োগ করেন লোকসভার স্পিকার। সভাপতি সহ সদস্যদেরকে নিয়োগ করে লোকসভার স্পিকার। তারপরে কোনো মন্ত্রী এর সদস্য হতে পারবে না। কোনো মন্ত্রী এর সদস্য হতে পারবে না। সদস্যকালের মেয়াদ কত বছর? 1 বছর। আনুমানিক ব্যয় হিসেব করাই আনুমানিক ব্যয় কমিটির উদ্দেশ্য। এটা তো আমরা আগেই পড়েই বুঝতে পারছি যে আনুমানিক ব্যয় হিসেব করাই আনুমানিক ব্যয় কমিটির মূল উদ্দেশ্য। সরকার যে ব্যয় বরাদ্দের দাবি করে তার সঙ্গে সঙ্গতি রেখে সম্ভাব্য ব্যয় সম্পর্কে লোকসভায় প্রতিবেদন পেশ করে। তাহলে সরকার যেটা বলবে যে এই খাতে এত ব্যয় হতে পারে তার উপর ডিপেন্ড করে এটা সঙ্গতি রেখে এটা পেশ করা হয়, লোকসভায় প্রতিবেদন পেশ করা হয়। তারপর প্রস্তাবিত ব্যয়ের হিসেবে অর্থ সরকার বিভিন্ন ব্যয়ের যথাযথ বন্টন হয়েছে কিনা তা পর্যালোচনা করে। তাহলে প্রস্তাবিত ব্যয় যেটা হিসেব আছে তার উপরেই অর্থ সরকার বিভিন্ন ব্যয়ের যথাযথ বন্টন হচ্ছে কিনা সেটা পর্যালোচনা করবে। তারপর সরকারি গাণিতিক কমিটি, দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? প্যাক। তারপরে এটি লোকসভার কমিটি হলেও রাজ্যসভার সদস্য এই কমিটিতে স্থান পান। আচ্ছা, এটার মতো আনুমানিক ব্যয় কমিটির মতো সরকারি গাণিতিক কমিটিটাও কিন্তু লোকসভার কমিটি, কিন্তু এখানে রাজ্যসভারও সদস্য থাকবে। মোট সদস্য সংখ্যা কজন? 22 জন। 15 + 7, তার মানে কি 15 জন হবে লোকসভা থেকে এবং 7 জন হবে রাজ্যসভা থেকে। এই কমিটি 1 বছরের জন্য গঠিত হয়। এটাও 1 বছরের জন্য, এটাও 1 বছরের জন্য। তারপরে কি বলছে? সভাপতি হিসেবে বিরোধী দলের কাউকে স্পিকার নিয়োগ করেন। তাহলে সভাপতি হিসেবে বিরোধী দলের কাউকে স্পিকার নিয়োগ করবে। তারপরে কি? সরকারি গাণিতিক কমিটির মূল কাজ হলো সরকারের যাবতীয় ব্যয় এবং আর্থিক লেনদেনের হিসাব পরীক্ষা করা। তাহলে এই কমিটির কাজ কি? সরকারের যা ব্যয় হবে এবং আর্থিক লেনদেন হচ্ছে সেটার হিসেব করা। এই কমিটি লেখেন যে উদ্দেশ্যে বা যে খাতে পার্লামেন্ট ব্যয় বা অনুমোদন করেছে তার যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা। মানে ওরা যেটা করলো যে ওটা ডিসাইড করে দিল যে কোন খাতে কত ব্যয় হবে, তার যে প্রতিবেদন করে দিল, মানে একটা রিসিপ্ট করে দিল, সেটাকেই এরা এবার অনুসরণ দেখবে যে ঠিকঠাক ব্যয় হচ্ছে কিনা। কারা দেখবে? বিরোধী দলের সভাপতি আছে যেহেতু, তার মানে কি এক রুলিং পার্টি যেটা করছে, অপোনেন্ট পার্টি সেটাকে খেয়াল করবে যে ঠিকঠাক করছে কিনা। না করলেই তখন সেটা নিয়ে কথা তুলবে। এই জন্যই কিন্তু এখানে বিরোধী পক্ষকে রাখা, তাই না? তারপরে রাষ্ট্রপতির নিকট ক্যাগ 3টি রিপোর্ট পেশ করেন। প্যাক তা নিরীক্ষণ করে। রাষ্ট্রপতির নিকট ক্যাগ যে 3টে রিপোর্ট পেশ করে প্যাক সেটাকেই নিয়ন্ত্রণ করে, কি নিরীক্ষণ করে। কিভাবে কি কি নিরীক্ষণ করে তাহলে একটু দেখে নাও কি কি। অডিট রিপোর্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টস, আর কি? অডিট রিপোর্ট অন ফাইন্যান্স, পাবলিক আন্ডারটেকিংস। এছাড়াও অ্যাকাউন্টস অফ পাবলিক সার্ভিস কর্পোরেশন এবং অন্যান্য সংস্থা যেগুলির অডিট ক্যাগ কাজ করে তা নিরীক্ষণ করাই প্যাকের কাজ। তাহলে ক্যাগ যেগুলোকে অডিট করবে সেগুলোকেই প্যাক নিরীক্ষণ করবে। হ্যাঁ, কি কি? অডিট রিপোর্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টস, অডিট রিপোর্ট অন ফিনান্স, পাবলিক আন্ডারটেকিংস,
আর কি অ্যাকাউন্টস অফ পাবলিক সার্ভিস কর্পোরেশন। ক্যাক হলো ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ প্যাক। প্যাক এর সদস্যগণ লোকসভা এবং রাজ্যসভা থেকে মনোনীত হয়। কিন্তু এস্টিমেট কমিটির সদস্যগণ শুধুমাত্র লোকসভা থেকে মনোনীত হন। এটা তো আমরা আগেই দেখলাম এখানে, যে এখানে শুধুমাত্র লোকসভার সদস্য থাকে, আর এখানে শুধুমাত্র যে লোকসভার সদস্য থাকে, আর এখানে লোকসভা এবং রাজ্যসভা দুটোই থাকবে। তারপর প্যাকের চেয়ারম্যান বিরোধী দলের এবং এস্টিমেট কমিটির চেয়ারম্যান শাসক দলের ক্ষেত্রে শাসক দল থেকে নিযুক্ত হন। এটা কেন হয়? এস্টিমেট কমিটির চেয়ারম্যান কেন শাসক দল থেকে নিযুক্ত হয় ভেবে দেখো। এস্টিমেট কমিটিতে তার মানে কি, ওরা একটা বিল বা প্রতিবেদন পাশ করলো যে এই ক্ষেত্রে এত টাকা ব্যয় হবে, এবার সেখানে যদি বিচারপতি বিরোধী পক্ষের থাকে, তাহলে সে তো বিলটা পাশই হতে দেবে না। সে বলবে না, এই খাতে এত টাকা ব্যয় করা যাবে না, ওই খাতে এত টাকা ব্যয় করতে হবে, এগুলো নিয়ে গন্ডগোল লেগে থাকবে, ফলে কি প্রতিবেদনটা পাশই হবে না। এই কারণে কি করা হয়, সেখানে দেয়া হয় একদম ওদের রুলিং পার্টির সব থেকেই সভাপতি বানানো হয়, আর ওইখানে এস্টিমেট পার্টি প্যাকে দেয়া হয় অপোনেন্টকে। কেন? এবার ওরা জাজ করবে যে ঠিকঠাক করেছে কিনা কাজটা। বোঝা গেল? While estimates committees scrutinizes the estimates, PAC scrutinizes the opponents and manner of spending. এই যে ঠিক যে কথাটা বললাম, while estimate committee scrutinizes the estimate committee কি স্ক্রুটিনাইজ করবে, কি খেয়াল করবে না এস্টিমেটটা ঠিকঠাক হয়েছে কিনা। আর প্যাক স্ক্রুটিনাইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড ম্যানার অফ স্পেন্ডিং দাস, এবং প্যাক কি খেয়াল করবে, কোন খাত যেটা ওটা ঠিকঠাকভাবে ব্যয় করা হলো কিনা। ওয়ার্ক অফ এস্টিমেটস কমিটি, এস্টিমেট কমিটির কাজগুলো খেয়াল করবে। ইজ এক্সেনেট অ্যানালিসিস ওয়াইল প্যাক ইজ এক্স পোস্ট ফ্যাক্টর অ্যানালিসিস। আচ্ছা, এখানে এস্টিমেট কমিটির কাজটা কি? এস্টিমেট কমিটির কাজটা হচ্ছে প্রথম দিকে, মানে কি সে প্রথমেই আগে লিস্টটা বার করে দেবে। আর প্যাকের কাজটা কি? প্যাকের কাজটা হচ্ছে লাস্টে সে ওই যে পোস্ট কথাটা রয়েছে, মানে কি কাজ হওয়ার পর সে দেখবে যে ঠিকঠাক হয়েছে কিনা। ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 280। ফাইন্যান্স কমিশন কতই আছে? 280তে। এটাকে কি বলবো? অর্থ কমিশন। অর্থ কমিশন 280 ধারা। অর্থ কমিশন গঠিত হয়েছে কবে? 1952 সালে। আর প্যাক কবে গঠন হয়েছে? প্যাকেটটা কিন্তু দেয়া নেই, আকস্মিক তহবিল দেয়া আছে। আকস্মিক তহবিল 1950 সালে। এর সদস্য সংখ্যা কত? 5 জন। 1+4 পুনরায় মনোনীত হয়। যোগ্যতা, আর কোয়ালিফাইড টু বি অ্যাপয়েন্টেড জাজেস অফ হাইকোর্ট। এরা হাইকোর্টের জাজ হতে পারে, এমনভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়। তারপরে হ্যাভ স্পেশাল নলেজ অফ দ্য ফাইন্যান্স অ্যাকাউন্টস অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের ফাইন্যান্স অ্যাকাউন্ট সম্পর্কে নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। হ্যাভ ওয়াইড এক্সপিরিয়েন্স ইন ফিনান্সিয়াল ম্যাটার অ্যান্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে কি ফিনান্সিয়াল ম্যাটারে জ্ঞান থাকতে হবে, আর অ্যাডমিনিস্ট্রেশন শাসন বিভাগ সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। হ্যাভ স্পেশাল নলেজ অফ ইকোনমিক্সের ব্যাপারে স্পেশাল নলেজ থাকতে হবে। তারপরে বর্তমানে 14তম অর্থ কমিশন কার্যকরী। এখন কত নম্বরের কার্যকরী চলছে? 14তম। এর চেয়ারম্যান কত? YV রেড্ডি। এর কত 2013 থেকে 2018 অবধি ছিল। তারপরে কার্যাবলী, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত রাজস্বের কেন্দ্র ও রাজ্যের প্রাপ্য অংশ স্থির করা। তাহলে অর্থ কমিশনের কাজ কি? যে রাজস্বটা উঠলো সেটা কেন্দ্র এবং রাজ্যের প্রাপ্য অংশটাকে ঠিক করা। তারপর ভারতের সঞ্চিত তহবিল থেকে রাজ্যগুলিকে অনুমোদন প্রদানের নীতি ঠিক করা। ভারতের সঞ্চিত তহবিল থেকে রাজ্যগুলিকে কত টাকা দেওয়া হবে সেটার অনুদান প্রদানের নীতি ঠিক করা। অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য রাষ্ট্রপতি যে সকল বিষয় কমিশনের কাছে পাঠান, কমিশন তার বিচার বিশ্লেষণ এবং সুপারিশ প্রদান করেন। তারপরে অর্থ কমিশনের কার্যকারিতা শুধু সুপারিশের উপরেই সীমাবদ্ধ। অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। অর্থ কমিশন ক বছর কাজ করতে পারে? 5 বছর। আর এদের কার্যকারিতা কিন্তু শুধু সুপারিশের উপরে, এরা কাজটা করতে পারবে না, শুধু সুপারিশ করতে পারবে যেভাবে করো। প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন সংবিধান বহির্ভূত। তাহলে প্ল্যানিং কমিশন কিন্তু সংবিধানের বাইরে, এই কারণেই কিন্তু এটাকে চেঞ্জ করা সম্ভব হয়েছে। নীতি আয়োগ এর বদলে যে আনা সম্ভব হয়েছে তার কারণই কিন্তু এটা, কারণ এটা সংবিধানের বাইরে। আচ্ছা, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে 15ই মার্চ।
ভারতের জাতীয় কংগ্রেসের উদ্যোগে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় 1938 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে। তাহলে জওহরলাল নেহরুর নেতৃত্বে 1938 সালে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। বর্তমানে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছে 2015 সালের 1 জানুয়ারিতে। পদাধিকার বলে এর প্রধানমন্ত্রী পদাধিকার বলে এর সভাপতি, এক্স অফিসিও চেয়ারম্যান। একজন সভাপতি থাকেন। পরিকল্পনা কমিশনের সর্বশেষ সহসভাপতির নাম হচ্ছে মন্টেক সিং আলুওয়ালা। তাহলে এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। পরিকল্পনা কমিশনের সর্বশেষ সহসভাপতিকে মন্টেক সিং আলুওয়ালা। 3 জন মন্ত্রী সদস্য থাকেন। এরা হলো অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। কমিশনের সহসভাপতি বাকি 3 জন প্রধানমন্ত্রী নিয়োগ করেন। কমিশনের সহসভাপতি সহ বাকি 3 জনকে কে নিয়োগ করবে? প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের সর্বক্ষণের এবং স্থায়ী কার্যনির্বাহী প্রধান হলেন সহসভাপতি। সহসভাপতি কিন্তু সর্বক্ষণ স্থায়ী কার্যনির্বাহী, মানে মেন দায়িত্বটা ওনারই পালন করতে হবে। পরিকল্পনা কমিশনের 19টা বিভাগ। তাহলে মোট কটা বিভাগ? 19টা বিভাগ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি যেটাকে আমরা বলি সংক্ষেপে, জাতীয় উন্নয়ন পর্ষদ। পরিকল্পনা কমিশনের একটি পরামর্শদাতা সংস্থা হলো এনডিসি। পরিকল্পনা কমিশনের একটি পরামর্শদাতা সংস্থাকে এনডিসি। জাতীয় উন্নয়ন পরিষদ ও সংবিধান বহির্ভূত সংবিধানের ভিত্তি বা স্বীকৃতি নেই। জাতীয় উন্নয়ন পরিষদ ও সংবিধান বহির্ভূত সাংবিধানিক ভিত্তি ও স্বীকৃতি নেই। জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় 1952 সালের 6 আগস্ট। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এর সভাপতি। সদস্যকে প্রধানমন্ত্রী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীগণ, পরিকল্পনা কমিশনের সদস্য, কেন্দ্রীয় ক্যাবিনেটের সকল সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সকল প্রশাসক। সাধারণত বছরে 2 বার উন্নয়ন পর্ষদের অধিবেশন আহ্বান করা হয়। প্রয়োজনে বেশিবার করা যায়। 2 বারের বেশি কোনো অধিবেশন স্থায়ী হবে না। প্রধানমন্ত্রী এই পর্ষদের অধিবেশনের আহ্বান করবেন এবং অধিবেশনে তিনি সভাপতিত্ব করবেন। আচ্ছা, এটা হচ্ছে 2018 সাল অনুসারে কার কত বেতন ভাতা সেটা এখানে দেওয়া রয়েছে। চলে আসছি নীতি আয়োগে। নীতি আয়োগ হচ্ছে হিন্দি শব্দ। এটার অ্যাকচুয়াল নাম কি? নীতি। নীতি আয়োগটাকে কি বলি আমরা? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এটা হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম। হলেও ভারত সরকারের নীতি নির্ধারক কমিটি বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে যেটা গঠিত হয়েছে সেটা। উদ্দেশ্য কি? ভারতের অর্থনীতির নীতি নির্ধারণে রাজ্যগুলিকে যুক্ত করা। অর্থনীতির নীতি যে নির্ধারণে সেটাতে রাজ্যগুলোকে ইনভলভ করবে। আর কি করবে? নীতি আয়োগ রাজ্য এবং কেন্দ্র সরকারের কৌশলগত প্রযুক্তিগত পরামর্শদানই করবে না। পরিকল্পনা কমিশনের গতানুগতিক টপ ওয়াচ অ্যাপ্রোচ, যেটা উপর থেকে নিচে ছিল, সেটার বদলে কি করা হয়েছে? বটম আপ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে ওপরে দেখার নীতি অবলম্বন করা হয়েছে। নীতি আয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। নীতি আয়োগ হলো একদল সদস্য বিশিষ্ট সরকার মনোনীত কর্তৃপক্ষ যা উদ্বর্তনের জন্য নীতি রচনা বা নিয়ন্ত্রণ রচনা করবে। উদ্বর্তন বলতে কি? ট্রান্সফরমেশন, মানে বেটার ইন্ডিয়া যেটাকে আমরা বলি। তারপরে এটি একটি কমিশন যা সরকারকে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরামর্শ দান করবে। এই কমিশন কি কি ক্ষেত্রে পরামর্শ দান করতে পারে? সামাজিক এবং অর্থনৈতিক। এটি একটি প্রতিষ্ঠান যা সরকারের চিন্তন শিবির বলা হয়। একে কি বলা হয়? চিন্তন শিবির, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শ প্রদান করে। নীতি আয়োগের উৎপত্তি এবং গঠন। পরিকল্পনা কমিশনের পুনরায় নামকরণ। 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়। 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়। তারপরে কি 29 মে 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের 3 দিনের মধ্যে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন অফিস আইইও ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন অফিস তার মূল্যায়ন প্রতিবেদন পেশ করে। আইইও হয়। আইইও এর প্রধান ছিলেন শ্রী অজয় সিব্বারের মতে প্ল্যানিং কমিশনের পরিবর্তে সেন্ট্রাল কমিশন তৈরি করা প্রয়োজন। আইইও এর প্রধান অজয় সিব্বারের মতে প্ল্যানিং কমিশনের পরিবর্তে সেন্ট্রাল কমিশন তৈরি করা প্রয়োজন। 13 আগস্ট 2014 মোদী সরকারের ক্যাবিনেট প্ল্যানিং কমিশন বাতিল ঘোষণা করে। 13 আগস্ট 2014-তে নরেন্দ্র মোদী চীনের আদলে প্ল্যানিং কমিশনের পরিবর্তে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন তৈরি করেন। এনডিআরসি এর গঠনের কথা বলে। চীনকে কেন ফলো করা হচ্ছে? কারণ চীন ভীষণ তাড়াতাড়ি গ্রো আপ করছে, ভীষণ তাড়াতাড়ি ওদের যে উন্নয়নটা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি ওরা উন্নতি করতে পারছে, সেই কারণে আমরা চীনকে ফলো করার চেষ্টা করছি।
তারপরে 1 জানুয়ারি 2015-তে কেন্দ্রীয় অর্থ পরিষদ প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ এর ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে গঠন করে। নীতি আয়োগের বর্তমান সদস্যগণ: চেয়ারপারসন নরেন্দ্র মোদী, সিইও অমিতাভ কান্ত, ভাইস চেয়ারম্যান ডক্টর রাজীব কুমার, অরবিন্দ পানাগড়িয়া প্রথম। আচ্ছা, প্রথম ভাইস চেয়ারম্যান কে ছিল? অরবিন্দ পানাগড়িয়া। এখন ডক্টর রাজীব কুমার। এক্স অফিসিও মেম্বার্স হচ্ছে রাজনাথ সিং, অরুণ জেটলি, সুরেশ প্রভু, রাধামোহন সিং। আচ্ছা, স্পেশাল ইনভাইটিস নিতিন গডকরি। এগুলোর নামটা না যখন যে থাকবে ইয়ার অনুযায়ী পড়তে হবে, এগুলো পুরোনোগুলো পড়ে লাভ নেই, ঠিক আছে? যখন যে পড়ছো সেই বছরেরটা সে দেখে নেবে। আচ্ছা, এখানে শুধু এই গভর্নিং কাউন্সিলটা লাগবে, সকল মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরগণ। এটা তো চেঞ্জ হবে না, গভর্নিং কাউন্সিল। তারপরে হোয়াট ইজ এ ভোট অন অ্যাকাউন্ট? এটা খুব একটা অন্য ধরনের টপিক। আচ্ছা, ভোট অন অ্যাকাউন্ট literally means a vote on the accounts of the government. Usually, the annual budget is presented in first week of February after it is discussed detail in the budget and scrutinized after parliamentary committee, and it is finally passed in mid-March. আচ্ছা, কি বলছে? ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বাজেট অ্যাকচুয়ালি বেরিয়ে যায়, বাজেট পেশ হয়ে যায় তৈরি। এবার তারপরে কি সেটাকে পার্লামেন্টারি কমিটি যারা থাকে তারা সেটাকে অ্যানালাইজ করে, সেটার মধ্যে সেটাকে স্ক্রুটিনি করে, মানে হচ্ছে তার বিচার বিবেচনা চলে সোজা কথায়। তারপরে সেটা কখন পাস হয়? মার্চের মধ্যভাগে, মানে ওই মোটামুটি 10 থেকে 20 তারিখের মধ্যে। তারপরে however, this could be in the middle of election. Another government could be in power depending on election শিডিউলের ওপরে এটা ডিপেন্ড করে কোন টাইমে হবে। During elections and till a new government takes over, ইলেকশনের সময়কালীন এক নতুন গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবে, the caretaker government needs funds for various routine items expenditure like staff salaries, without which there could be a financial crisis. এটাকে কেন পেশ করা হয়? কেন কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা যাতে আমাদের না আসে, স্যালারি দিতে হবে সবাইকে, কর্মীদের, সেগুলোর জন্য এটাকে পেশ করা হয়। Without which there would be financial crisis. According to the constitution, the government cannot spend any money without parliament's approval. এবার কি পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া গভর্নমেন্ট কোনো টাকা স্পেন্ড করতে পারে না, এটা রুল কনস্টিটিউশন অনুসারে, সেই জন্য এটা দরকার হয়। হেন্স দ্য ভোট অন অ্যাকাউন্ট ইজ টেকেন whereby the government gets parliamentary approval, run the government for few months using funds down and consolidated fund of India. তারপরে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল ওয়াজ সেট আপ ইন 1986. কবে সেট আপ করা হয়েছে? 1986 সালে। টু ডিল উইথ দ্য ওয়েলফেয়ার মেজার্স অফ দ্য মাইনরিটিস অফ অল ইন্ডিয়া বেসিস। অল ইন্ডিয়াতে যত মাইনরিটি আছে তাদের উন্নতির জন্য এটা তৈরি করা হয়েছে। ইট ইনক্লুডস ইউনিয়ন মিনিস্টার, চিফ মিনিস্টার, রিপ্রেজেন্টেটিভস অফ মিডিয়া, রিপ্রেজেন্টেটিভস NDC in non-council body. NDC is a non-council body. NDC একটা non-council body. এখানেই শেষ চ্যাপ্টারটা। রিডিং করাটা খুব জরুরি।